আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকে আমন্ত্রিত অতিথি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালের ভিডিওতে কিছু অসঙ্গতি রয়ে গেছিল, কিছু অনিশ্চয়তা রয়ে গেছিল। এই যে অসঙ্গতি যেগুলো ছিল এবং অনিশ্চয়তা যেগুলো ছিল শেখ হাসিনার মামলা নিয়ে আইসিটিতে, সেই ত্রুটিগুলো সংশোধন করা এবং নিশ্চিত করা যে কি হচ্ছে আদৌ, তার জন্যই এই ভিডিওটি আবার নতুন করে করা। এবং গতকালকে আমি বলেছিলাম যে এরা কি করতে দেখা করতে গেছেন। রাহুল প্রিয়াঙ্কা তারা গেছিলেন, প্রথমে শুনেছিলেন সার্জিও যাবেন, পরে রাহুল গান্ধীর আপত্তিতে সার্জিও বাদ দেওয়া হয় যে আমাদের ব্যাপার, ভারতবর্ষের ব্যাপার, আমরা ভারতবর্ষ সামলে নেব, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন লোককে ঢোকানো উচিত হবে না, তাই তাকে বাদ দেওয়া হয়। আর ব্যাপারটা বোঝার জন্য কংগ্রেসের যিনি আইনজীবী অভিষেক মনু সিংভি গেছিলেন এবং হরিশ সালভে যিনি আইসিটিতে যিনি মামলা লড়েন তিনি গেছিলেন। এখন একটা নিশ্চিতকরণ যেটা আমি নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে একটি মামলা করেছেন। আমি বলেছিলাম সেই মামলা শুনানি হাতে এগিয়ে আসছে, কিন্তু সেটা নয়। আসলে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রাষ্ট্র টু রাষ্ট্র মামলা হয়। কোন ব্যক্তি কোন রাষ্ট্রীয় কোন এর বিরুদ্ধে, একই রাষ্ট্রের বিরুদ্ধে কোন মামলা করতে পারে, ব্যক্তি কোনো মামলা করতে পারে না। যেটা ঠিক আমি যেটা জানলাম আজকে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে আইসিটিতে। এটি হচ্ছে আসল খবর। ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। মামলাটা কার বিরুদ্ধে হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আসলে ভারতের ব্যাখ্যা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী উৎখাত করে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অ্যাপিল করছে ভারত। স্বভাবতই সেখানে নাম চলে আসবেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। কে উৎখাত করেছেন? উৎখাত করেছেন ওই জেনজির নাম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং পরবর্তীকালে অসাংবিধানিকভাবে একটি ভোট করে ক্ষমতা দখল করেছে তারেক রহমান। অর্থাৎ এখানে পার্টি হবে দুইজন, বাংলাদেশের দুইজন, এক হচ্ছে মোহাম্মদ ইউনূস এবং দুই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য যা দলিল দস্তাবেজ, এখন তো এগুলো সমস্ত তৈরি করতে হবে, সেগুলোই সমস্ত কাগজপত্র সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল, তার কনফার্মেশন এবং শেখ হাসিনার বক্তব্য, এইগুলো সমস্ত রেকর্ডিং করার জন্য। কারণ উনি তো ওখানে গিয়ে সরাসরি হাজির হতে পারবেন না, যখন হাজির হওয়ার হয়তো তখন দেখা যাবে। এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে হেগে, নেদারল্যান্ডের হেগে। তো এখন তো আমাদের নির্বাচন চলছে, এই নির্বাচনটা শেষ হয়ে গেলে এই জিনিসটা এর মধ্যে ব্রিফিং, যেটা ব্রিফ হয়, ব্রিফটা আইনজীবীরা বুঝবেন, সেটা ব্রিফ তৈরি হয়। সেই ব্রিফটা এখন হরিশ সালভে এখন তৈরি করবেন।
আর অভিষেক বনু সিংভি গেছিলেন যে পুরো ব্যাপারটা বুঝতে, রাহুল প্রিয়াঙ্কা নিয়ে গিয়েছিলেন, যেহেতু উনি কংগ্রেসের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আলোচনার শেষে বলেছেন যে না, এই মামলাটা করা যেতে পারে, কারণ ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য যে সমস্ত ম্যাপ ট্যাপ গুলো জারি করা হয়েছিল সেই সমস্ত ভারতবর্ষ তার সঙ্গে নিয়ে গিয়ে ওই ডকুমেন্টের সঙ্গে যেটা ব্রিফ তৈরি করা হচ্ছে সেই ব্রিফের সঙ্গে সেগুলো অ্যাটাচ করে দেওয়া হবে। এখন গতকাল যে আমি যেটা বলেছিলাম সেটা আন্দাজের ভিত্তিতে বলেছিলাম, আমি বলেছিলাম আমি পুরো খবর পাইনি। আজকে আমি পুরো খবরটা পেয়েছি, পেয়ে আমি আপনাদেরকে ওই কিছুটা ত্রুটি হয়ে গেছে সেই ত্রুটিটাকে সংশোধন করলাম, এবং যেটা আমার মনে সন্দেহ ছিল সেই সন্দেহটা নিরসন করার জন্য আমি নানান রকম ভাবে খোঁজ খবর লাগিয়ে যখন নিঃসন্দেহ হয়েছি তখনই আমি এই ভিডিওটা করতে বসলাম। আমি যদি ভিডিওটা না করতাম তাহলে অনেকের মনেই সন্দেহ জেগে যেত যে এরকম, সকলেই তো খোঁজ খবর রাখেন, সকলে মনে করতেন যে এটা একটা ভিত্তিহীন রিপোর্ট, যেটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র ছাড়া মানে হতে পারে না, এটা কি রিপোর্ট হলো। তাই আবার এই সংশোধনী করে আমি আবার এটিকে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এখন আমার আগের যে ভিডিও তার যে ভুল ত্রুটি সেগুলো একটু মার্জনা করে দেবেন, কারণ আমি আন্দাজে খবরের ভিত্তিতে করেছিলাম এবং আমার সন্দেহটা হয়েছিল এইটা যে এটা সম্ভবত যেহেতু হরিশ সালভে যাচ্ছে তাহলে এটা আইসিটির ব্যাপার আছে। এটা আমি কিন্তু বলেছিলাম যে আমি সত্যিও হতে পারি, আই মে বি রাইট অর মে বি রং, আমি কিন্তু এটাও বলেছিলাম। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এবং সম্পূর্ণ সত্য খবর। এবার আমাদের নির্বাচনটা মিটুক, এর মধ্যে এই সমস্ত ব্রিফগুলো তৈরি হবে, ব্রিফিং না, ব্রিফগুলো তৈরি হবে। ব্রিফগুলো তৈরি হওয়ার পর তারপর হরিশ সালভে এইবার গিয়ে নেদারল্যান্ডে হেগে গিয়ে এইটি দাখিল করবেন। এটি দাখিল করে যারা যারা পাত্রপাত্রী আছে এর মধ্যে, আর এই মানে চক্রটার সঙ্গে, উৎখাতের চক্রটার সঙ্গে যারা যারা জড়িত আছে, কার কার নাম আছে আমি জানি না, যারা যারা জড়িত আছে, শেখ হাসিনা নিশ্চয়ই বলেছেন যে এর জড়িত আছে, তাদের প্রত্যেকের নামে মামলা করা হবে এবং প্রত্যেকের শাস্তির বিধান চাওয়া হবে। সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় হয়তো 3-4টে শুনানি হয়তো হবে, তার মধ্যেই মানে রায় বেরিয়ে যাবে। তার মধ্যে ভারতবর্ষ যা করার ভারতবর্ষ তো করবেই, যেগুলো করার, কিন্তু ওটা একটা ফাইনাল একটা ডেস্টিনেশন একটা করে রাখা হলো, যেখান থেকে ভারতবর্ষ তার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। এই সংশোধনী করার জন্য আমি আপনাদের কাছে আবার এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের আক্রমণ নিয়ে ভারত যে একেবারে চটে ছিল তার প্রকাশ তো গতকালই হয়েছে। ইরানের রাষ্ট্রদূত ওই মোহাম্মদ ফাতালিকে ডেকে পাঠানো হয়েছিল, ডেকে পাঠিয়ে তারপরে তাকে ভারতের ক্ষোভ জানানো হয়। তারপর রাষ্ট্রদূত ওখান থেকে টেলিফোনে ধরেন পেজেশকিয়ানকে, মানে জয়শঙ্করের সঙ্গে যখন কথা হচ্ছে তখন জয়শঙ্কর বলছে আপনার কথায় বিশ্বাস করব কি করে, আপনিই তো আমাদের বলেছিলেন এবং আপনাদের রাষ্ট্রপতি আমাদের বলেছিলেন যে আমরা
আপনাদের এই নিরাপদে যাতায়াতের সুবিধা দিচ্ছি, আপনারাই বলেছিলেন। তা আপনাদের এখন বিশ্বাস করবো কি করে? আপনারা ভারতীয় জাহাজের উপর গুলি চালিয়ে দিলেন। তখন উনি ফাতালি তখন ফোন করেন পেজেস্কিয়ানকে, তারপর আবার লাইনে নেন আরাগাছিকে, এবং লাইনে নিয়ে জয়শঙ্করের সঙ্গে তাদের দীর্ঘ ফোনালাপ হয়, এবং জয়শঙ্কর তার ক্ষোভ চেপে রাখেননি। একটা খবর বেরিয়েছে আমাদের, জাহাজে হামলা ইচ্ছাকৃত নয়, দাবি তেহরানের। এখন তেহরান বলছে যে এটা আমরা ভুলবশত করে ফেলেছি, আমরা ভারতের জাহাজকে পুরোপুরি ছাড় দিয়েছিলাম, কিন্তু আইআরজিসির যে সমস্ত লোকজন তাদের কাছে হয়তো কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছে। ভারত বলেছে যে আপনাদের কমিউনিকেশন গ্যাপ আপনারা বুঝবেন, ভারতবর্ষের জাহাজের উপরে আক্রমণটা হলো কেন? আমার যদি একটা নাবিক মারা যেত, জাহাজের ক্ষতি হতো, আপনাদের ওখানে আমরা যা যা দিয়েছি সেটা হচ্ছে, আমরা তো প্রচুর ওখানে ইনভেস্টমেন্ট আমাদের আছে, আপনাদের দেশে আমরা ইনভেস্ট করে রেখে দিয়েছি। তাছাড়া রিসেন্টলি আপনাদের পাশে যখন কেউ দাঁড়ায়নি, তখন ভারত 5 লাখ মেট্রিক টন খাদ্যপণ্য পাঠিয়েছে, 3 লাখ মেট্রিক টন ভোজ্য তেল, মেডিসিন ইকুইপমেন্ট, আপনাদের সব হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছিল, মেডিসিন ইকুইপমেন্ট, মেডিসিন, এবং 5 জাহাজ জল। এতগুলো মুসলিম কান্ট্রি কেউ কিন্তু আপনাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি, ভারত এগিয়ে গেছে। ভারত তার বন্ধুর জন্য গলা অবধি জলে নাবে, কিন্তু ব্যাকস্ট্যাবিং ভারত সহ্য করে না। আমরা কিন্তু আপনাদের অনুমতি সাপেক্ষেই আমরা ওইখান থেকে জাহাজ আমরা নিয়ে এসেছিলাম এবং পারাপার করছিলাম। আপনাদের এই হামলার জন্য 2টি আমাদের জাহাজকে ফিরে যেতে হয়েছে ওমান উপসাগরে। আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ কি আছে না আছে আপনারা বুঝে নেবেন, ভারত তো ওর মধ্যে যাবে না। ভারত তো আর আইআরজিসির সঙ্গে কথা বলে এই ত্রাণ পাঠায়নি, ত্রাণ পাঠিয়েছিল আপনাদের ওপরে কথা বলে। তা আপনাদের উচিত ছিল সেই মেসেজটা সব জায়গায় একেবারে লোয়ার লেভেলে আপনাদের পৌঁছে দেওয়া, যেটাতে আপনারা ব্যর্থ হয়েছেন। এটাতে ভারত অত্যন্ত অখুশি, এবং যতক্ষণ না পর্যন্ত আপনারা সদর্থক পদক্ষেপ নেবেন, ভারতবর্ষের দিক দিয়ে সমস্ত রকম সাহায্যের আশা আপনারা কিন্তু ছেড়ে দিন। ভবিষ্যতে ভারতবর্ষ আর কোন রকম সাহায্য কিছু করবে না, এবং ইরানের পাশেও দাঁড়াবে না। তাতে পেজেস্কিয়ান এবং আব্বাস আরাগাছি দুজনেই জয়শঙ্করের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না। আমরা আজকে আইআরজিসির কমান্ড্যান্টের সঙ্গে কথা বলছি, এবং গানবোট গুলোকে সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে, ভারতবর্ষের জাহাজ যদি ওখানে চলাচল করে তাতে যেন হামলা না হয়, ভুলেও যেন ওইদিকে না যায়, বরং তাদেরকে রাস্তা দেখিয়ে নিরাপদে বের করে দেওয়া বা ঢোকানো, এই কাজগুলো ইরান করে দেবে, এই কথা ইরান দিচ্ছে। সুতরাং ভবিষ্যতে এই ধরনের কাজ আর হবে না, এটা আমি কথা দিচ্ছি। মানে এইখানে যা বেরিয়েছে তার সারাংশ আমি পড়ছি, এইখানে যা বেরিয়েছে। তো লাইন বাই লাইন পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে।
এইবারে কথা হচ্ছে যে আমরা তো আপনাদের কাছে তেলও নিচ্ছি, আপনাদের কাছ থেকে তেল নেব আপনাদের কাছে ডলার দিয়ে। আমরা তো আপনাকে বাটার সিস্টেমে করছি না যে আপনি আমায় তেল দিলেন, আমি বাটার সিস্টেমে আপনাকে আমি চাল দিলাম, তাও তো আমরা করছি না। আমরা সাহায্য পাঠাচ্ছি এবং আপনাদের টাকার দরকার বলে কিন্তু আমরা মানে এতে কিন্তু আমাদের লোকাল কারেন্সিতে আপনাদেরকে আমরা পেমেন্ট করছি। এখন তো যা আপনাদেরকে তেলও নেওয়া যাবে না, তখন পেজেসকিয়ান বলেন, মানে টেলিফোনে বলেন যে আপনারা যেখান থেকে তেল নিয়ে যাবেন, এখানে তো আমেরিকা বসে আছে, তারা বলছে জাহাজ ইরান থেকে তেল নিলে পরে তারা জাহাজে হামলা করবে। তখন জয়শঙ্করজি বলেছেন যে আমেরিকার ব্যাপারটা আপনি ছেড়ে দিন, আমেরিকার সঙ্গে আমরা বুঝে নেব। আমেরিকা আমাদের উপর হামলা করবে কি করবে না, হামলা করলে তার কি ব্যাকল্যাশ হবে, তার কি ক্ষতিপূরণ হামলাকে আমেরিকাকে দিতে হবে, এবং ভারতের সঙ্গে সম্পর্ক তার কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা তো ভারতবর্ষ বুঝে নেবে। আপনাদের থেকে তেল নেব, আপনাদের সাহায্যও করব, তেল কিন্তু আমরা নগদে কিনবো, আপনাদের সাহায্যও করব, কিন্তু আপনাদের কথা দিতে হবে ভারতীয় জাহাজ যত ওই হরমুজ দিয়ে আসবে যাবে, তাতে ভারতের জাহাজের উপর কোনো ডিস্টারবেন্স হবে না, এই কথা আপনাদের দিতে হবে। পেজেসকিয়ান এবং আরাগাছি দুজনেই এই বক্তব্য সমর্থন জানিয়েছেন। এবার উল্টো দিকে দেখুন, আর একটা এবার দ্বিতীয় একটা শান্তি বৈঠকের আবার একটা প্রতিষ্ঠা হচ্ছে, যদিও শান্তি প্রতিষ্ঠা হবে না, আমি আপনার বলে রেখে দিচ্ছি, কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। কারণ ওই যে বলেছি না, বাইজির ঘরে কখনো সম্বন্ধ হয় না। পাকিস্তান হচ্ছে বাইজি, তার ঘরে সম্বন্ধ হবেই করে। হুমকি দিয়েও ভান্সকে বৈঠকে পাঠাচ্ছেন ট্রাম্প। হুমকি দিয়েও শান্তি বৈঠকে পাঠাচ্ছে ভান্সকে, জেডি ভান্সকে। যেখানে হুমকি আলোচনার আগেই যেখানে হুমকি চলে, মানে হুমকির বার্তা চালাচালি হয়, সেখানে কি আলোচনা সফল হয়? আপনারাই বলুন। আমি দাদাগিরি করে আগে হুমকি দিতাম, না হলে পরে আমি একদম তোমায় দেখে নেব, আর ইরান এমনি ক্ষেপে আছে যে আমাদের হারানোর কিছু নেই, আমাদের এখন অস্তিত্বের লড়াই, সুতরাং আমরা মানব না। এই যে এখন ট্রাম্প যে জিনিসগুলো করে চলেছেন, তাতে পৃথিবীর অবস্থা কিন্তু আরো খারাপ হবে। ভারত হয়তো তেল গ্যাস সমস্ত কিছু ব্যবস্থা করে নিল, ভারতের আর সমস্যা রইল না। হ্যাঁ, এখন কাতারের ওখানে এখন যে গ্যাসের শোধনাগার যেগুলো রয়েছে, তৈল শোধনাগার রয়েছে, সেগুলোর কি অবস্থা, এখন কাতার দিতে পারবে কিনা, কাতারের সঙ্গে এখন যোগাযোগ করা হচ্ছে। যদি কাতার দিতে পারে, তাহলে পরে আমাদের এখান থেকে জাহাজ যাবে, গিয়ে এলপিজি এলএনজি দুটোই নিয়ে আসবে। তেল তো আমরা ইরান থেকেও নিচ্ছি, রাশিয়া থেকেও দিচ্ছি, দরকার হলে আমরা আমেরিকা থেকেও নেব। কোনো এদিকে আমাদের কোনো রকম মানে অচ্ছুতগিরি নেই। আমরা সবার থেকে তেল নেব, আমরা কিউবা থেকে তেল দিচ্ছি, আমরা ভেনেজুয়েলা থেকে তেল নিচ্ছি, সবার থেকে তেল নিচ্ছি। তো এখন যেটা অবস্থাটা দাঁড়ালো, সেটা হচ্ছে ভারতবর্ষের জাহাজ আপাতত নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে, এবং যদি কাতার এবং কুয়েত তারা যদি এলএনজি এলপিজি যদি সরবরাহ করতে পারে,
তাদের শোধনাগারগুলো যদি অটুট থাকে, কথা বলা হচ্ছে, তাহলে আমরা আবার ওখান থেকে গ্যাসও নিয়ে আসতে পারবো। সেখানে পার্শ্ববর্তী দেশগুলোকে আমরা তেল এবং গ্যাস দুটোই আমরা দিতে সমর্থ হব বলে মনে করা হচ্ছে। এরকম একটা আশা করা হয়েছে, যদি এই ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে কমপ্লিট হয়, যদি ওদের কাছে পাওয়া যায়, যদি আনা যায় নির্বিঘ্নে, তাহলে পরে এখান থেকে 17টা জাহাজ পাঠানো হবে। সমস্ত উপসাগরীয় দেশগুলোতে 17টা জাহাজ পাঠানো হবে। 17টা জাহাজ পাঠিয়ে সমস্ত নিয়ে আসা হবে একের পর এক। আর যে দুটো জাহাজ ওপারে মানে হামলার পরে ওপারে আটকে ছিল, সেই দুটো জাহাজ কালকে রাত্রিবেলায় হরমুজ প্রণালী পার হয়ে তারা আরব সাগরে ঢুকে পড়েছে। এই হলো মোটামুটি খবর। আপাতত ভারতের মনে হচ্ছে তেল এবং গ্যাসের সংকট আপাতত মিটল, কারণ এই যে 6টা উপসাগরীয় অঞ্চল, তারা তো মাল বেচতে পারছে না, তাদেরও টাকার দরকার। এখন যদি ভারত খদ্দের আসে, তাহলে তাকে তো বেচতে হবে। সে এখন ডিসকাউন্ট রেটে তেল দিচ্ছে, আমরা ডিসকাউন্ট রেট প্রাইসে পাচ্ছি, আমাদের খরচ কিছুটা কমে যাচ্ছে। আগে কি হয় দেখা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।